দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা বন্ধ, সারা দেশের ট্রেন চলাচল, চরম দুর্ভোগের যাত্রীরা, প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। সিগন্যাল ফুরিয়ে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে, সড়কে নামলেই হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। গতি ফেরাতে কাস্টমসকে নতুনভাবে সাজানো হলেও মিলছে না সুফল। পণ্য আমদানিতে হয়রানি আগের মতোই, দাবি ব্যবসায়ীদের। মাঠ পর্যায়ে চলছে ঘুষ বাণিজ্য, অটোমেশনের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। দাবি আদায়ে মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা, ফলে বন্ধ সারা দেশের ট্রেন চলাচল। ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে আসা যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। তাদের দাবি আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা, আবার কেউ বা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেল স্টেশনে আজ তাদের অপেক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা, আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নীরবতা, খোলেনি আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলো। কিশোরগঞ্জ যাবো কি 11 প্রভাতিতে, এখন এসে শুনি ট্রেন বন্ধ। আমরা অনলাইনে টিকিট কাটছি, এখন আসি দেখি যে ট্রেন বন্ধ, তাহলে আমরা এখন উপায় হারা। স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ, তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের রাতে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এখন কি করব ভাবছি, দুটো বাচ্চা নিয়ে এখন কিভাবে যাব। সারা রাত বসে আছি আমরা, ভোর রাত্রে সকালে ধুমকেতু ট্রেন ধরার জন্য। এখন স্টেশনে এসে বলে কি যে না, অবরোধ চলছে, ট্রেন বন্ধ। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুষঙ্গিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। রেলওয়ে রানিং স্টাফদের মধ্যরাত থেকে কর্মবিরতি চলছে, আর এতেই সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের এখনকার চিত্র যদি আপনাকে দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা আসলে সেই ভোর থেকে কেউ না ঘুমিয়ে এবং ভোর থেকে আসলে এখানে আসছেন, এবং তাদের যে ভোগান্তি সেটি আসলে চরমে পৌঁছেছে। যেহেতু মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে যেসব যাত্রীরা আসলে তাদের গন্তব্যের জন্য বের হয়েছেন, তাদের আসলে ভোগান্তি চরমে বলা চলে। কেউ রাত থেকে এখানে অপেক্ষা করছেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা জানি যে ভোর 4:40 একটি কমিউটার ট্রেন ছাড়ার কথা ছিল, সেটি ছাড়তে পারেনি, এবং ভোর 6টায়, অর্থাৎ এখন ঠিক 6টা বাজে, এই 6টায় ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, যেটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে, এবং পর্যটন এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে যায়নি, যেহেতু তারা কর্মবিরতি পালন করছে, সেক্ষেত্রে ট্রেনগুলো ছেড়ে যায়নি। এক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার যেই অবস্থা, এখানকার যে যাত্রীরা এসেছেন, কেউ পরিবার নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, এবং যেহেতু শীতের রাত, এই শীতের রাত হওয়ার কারণে কিন্তু ভোগান্তি কিন্তু কয়েক গুণ বেড়েছে। এবং এখানকার আমরা যেই যাত্রীরা আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আগে থেকে জানতেন না যে এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে তারা এখানে এসেছেন না জেনেই, যেহেতু আগে অনলাইনে টিকিট কেটেছেন, অনলাইনে টিকিট কেটে আসলে আজকে গন্তব্যের উদ্দেশ্যে যাবেন, সেই উদ্দেশ্যে কিন্তু এসেছেন, এবং এসে কাউন্টারে এসে দেখছেন যে ট্রেন বন্ধ। এবং আমরা অনেকগুলো কাউন্টার দেখেছি, আন্তনগরের যে কাউন্টারগুলো আছে, টিকিট কাউন্টার, সেই কাউন্টারগুলো বন্ধ রয়েছে, এবং এখানে যেই প্রদর্শনী মনিটর আছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ এই যে যাত্রীরা, তারা আসলে কোনো নির্দিষ্ট তথ্যও কিন্তু পাচ্ছে না যে কখন নাগাদ ট্রেন ছাড়তে পারে কিংবা কখন ছাড়বে, এবং তারা আদৌ তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা সেটি নিয়ে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। এবং তারা বিভিন্ন অভিযোগ করছেন যে তাদেরকে যদি আগে জানানো হতো, তারা হয়তো বা কোনো বিকল্প
বিকল্প পথ বেছে নিতে পারতেন। এবং যদি একটু যে কর্মবিরতি নিয়ে যদি বলতে চাই, যে তাদের রানিং যে কর্মকর্তারা আছে, যে স্টাফরা আছে, তারা তাদের বেতন ভাতার যে দাবি, সেই দাবি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সেই জটিলতা নিয়ে তারা আসলে তাদের সেই কর্মবিরতি পালন করছে। এবং তারা গত 22 জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে তাদের এই দাবি দাওয়াগুলো মানা না হলে তারা 22 জানুয়ারি এবং 28 জানুয়ারি থেকে তারা কর্মবিরতি পালন করবে। এবং সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু মধ্যরাত থেকে আমরা দেখেছি যে এখান থেকে ট্রেন ছেড়ে যায়নি, এবং ভোরে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখনো প্ল্যাটফর্মেই দাঁড় করানো হয়নি। অর্থাৎ 4:40-এর যে ট্রেন ছিল বলছিলাম, সেটি কিন্তু ছেড়ে যায়নি, প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়নি। এবং এখন যেই আসলে যে যাত্রীরা আছেন, অর্থাৎ ধূমকেতু এক্সপ্রেস, তারপর পর্যটন এক্সপ্রেস এবং সেই কমিউটার ট্রেন, এই ট্রেনের যাত্রীরা আসলে এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন। কেউ আসলে সারা রাত জেগেই কিন্তু এখানে বসেছিলেন। তো বলাই চলে আসলে বুঝতেই পারছেন যে তাদের আসলে ভোগান্তিটা কেমন হচ্ছে। এবং যাদের আসলে বিকল্প যাওয়ার অবস্থা নেই বা যারা যেতে পারছেন না, তারাও কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। এবং যাদের জরুরি আসলে গন্তব্যে যেতে হবে, তারাও আমাদেরকে বলছিলেন যে তাদের আসলে এখন কিছুই করার নেই, এখানে বসেই অপেক্ষা করা ছাড়া। এবং সেটি আমরা দেখেছি যে জায়গায় জায়গায় বসে বসে তারা অপেক্ষা করছেন। এবং সেই হতাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কি করবে নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু এখনো পাচ্ছে না। অর্থাৎ এই যে কর্মবিরতি শ্রমিকরা পালন করছে, এটির কোনো নির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না, এবং তারা আগে থেকে জানতেন না যে এই কর্মবিরতি পালন করা হচ্ছে, অর্থাৎ আজকে ট্রেন বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে বলাই চলে যে ভোগান্তি চরমে, এবং যে এই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভোগান্তি কিন্তু আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আবাসিক এলাকা, ড্রাইভিং সিটে বসলে আইন বা শিষ্টাচারের পরোয়া করেন না চালকরা। সড়কে নামলে হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। 55 ডেসিবেল সর্বোচ্চ মাত্রা হলেও ঢাকার 4 নীরব এলাকার প্রত্যেকটিতেই এই মাত্রা 80 ডেসিবেলের কাছাকাছি। জনগণ কবে সচেতন হবে সে অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুম্মান সাদিক জাবলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল আরফিন প্রিন্স। শহুরে কাব্যে ট্রাফিকের ক্যাকাফোনির বিশেষ আবেদন থাকলেও তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে এখানে শব্দ দূষণ রূপ নিয়েছে শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ ছোট বড় প্রাইভেট কিংবা পাবলিক যানবাহনের অযাচিত হর্ন। 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকার জন্য বেঁধে দেয়া আছে শব্দের মানমাত্রা। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে নীরব এলাকা হিসেবে। ঢাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচিবালয়, আগারগাঁও ও সম্প্রতি বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। তাতে কাজের কাজ হয়নি কিছুই। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই শব্দের মাত্রা পৌঁছে গেছে 75 ডেসিবেলের বেশি। পথে চলতে প্রতিনিয়ত কানের ওপর এই অত্যাচারে নাজেহাল ট্রাফিকের দায়িত্ব পালনকারী পুলিশ, খুদে শিক্ষার্থী আর পথচারীরাও। এটা আসলে শুধু পলিউশনের ভিতর আসলে সীমাবদ্ধ নেই, এটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এখানে হর্ন বাজানো নিষেধ, এরকম অনেক ব্যানার ফেস্টুন লাগানো থাকে, কিন্তু আসলে কথা হচ্ছে এটা কতজন মানে। গ্রামে তো এতটা শব্দ হয় না, কিন্তু ঢাকা শহরে আসলে অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। অনেক অ্যাম্বুলেন্স আমরা নিজেরা দেখেছি যেগুলোতে কোনো রুগীই নেই, এত লাউডলি সাউন্ড করে চলে যাচ্ছে, যেটা মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস রাস্তায় যারা চলাচল করতেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্য কারণে দেখতেছে যে এখানে যানজট সৃষ্টি আছে, গাড়ি যাইতে পারছে, সিগন্যাল ফুড়ে গেছে, তারপরেও হরেন বাজে। আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলতে চাই যেন ওনারা ড্রাইভার সাহেবরা যেন অকারণে হর্ন না বাজায়। এত সাইনবোর্ড আর প্রচারণা আদৌ কি কোনো প্রভাব ফেলছে গাড়ির ড্রাইভিং সিটে থাকা পেশাজীবীদের আচরণে? একটা গাড়ি চার্জ দিচ্ছে না, তারা তো টুকাতে বলা যায় না, হরেন দিলে সে সাইড দিয়ে। ওই গাড়ি দেখছেন রোডে প্রতিবন্ধতা করে দাঁড়ায় রয়েছে, এই কারণে হরেন মারতে হয়। অটো রিক্সা আর এই যে পাওয়ার রিক্সা এগুলোর জন্য আমাদের হরেন বাজাইতে হয় বেশি। মাস লেভেলে আইনের ভঙ্গের যে প্রবণতা মানুষের ভিতরে আছে, সেটির কারণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টানা উচ্চ শব্দের মধ্যে থাকায় কেবল বধিরতা নয়,
মেজাজ খিটখিটে হওয়া, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মস্তিষ্ক সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই শহরের লাখ লাখ মানুষ। ব্রেইনের একটা ক্যাপাসিটি থাকে, অতিরিক্ত চিল্লাচিল্লি করলে তার ব্রেইনে একটা ইরিটেট হয়, অনেকের একটু পালপিটেশন থাকে, হার্টে প্রবলেম থাকলে ওদের হার্টবিট বেড়ে যায় এবং এটার জন্য ব্লাড প্রেশারও বেড়ে যায়। বিদ্যমান আইন সংস্কারে কাজ চলছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানালেন, পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা। ঢাকার 10টা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন, যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম, ওটা করব। এর মধ্যে যদি আইনটা হয়ে যায়, যেখানে পুলিশকে যদি এম্পাওয়ার করি, পুলিশও তাহলে ফাইন করতে পারবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের গ্রহণযোগ্য মাত্রা 55 ডেসিবেল। কান ফাটানো হর্ন থেকে রাজধানীবাসীকে কিছুটা প্রশান্তি দিতে আরও নতুন 10টি নীরব এলাকা ঘোষণার পরিকল্পনা রয়েছে পরিবেশ অধিদপ্তরের, এবং তা বাস্তবায়িত হবে খুব শীঘ্রই। তবে শুধুমাত্র এই নীরব এলাকার ঘোষণা কিংবা আইনের সংস্কার নয়, আইনের শক্ত প্রয়োগ প্রয়োজন শব্দ দূষণ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়াতে হবে জনসচেতনতা। আগারগাঁও থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সংক্রান্ত ইস্যুসহ দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য আলোচনার বিষয় ছিল। সোমবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। দ্রুত নির্বাচনের বিষয়ে ঐক্যমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলনের। এ বিষয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। আর বিএনপি মহাসচিব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি প্রথম সাক্ষাৎ। হাসি মুখে আলিঙ্গনের পর শুরু হয় দুই নেতার বৈঠক। সোমবার দুপুরে পুরানা পল্টনে এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে বিএনপি মহাসচিব জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চান তারা। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় কর্মী সভায় তিনি আরও বলেন, জামায়াত শোষণ ও দারিদ্র্যমুক্ত নিরাপদ দেশ গড়তে বদ্ধপরিকর। কর্মী সভায় কেন্দ্র ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে, আদালতের সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন।
প্রবীণ নেতৃত্ব তরুণ প্রজন্মকে বুঝতে ভুল করেছে। সংসদে আসন দেওয়ার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চুয়াডাঙ্গা রাইজিং শীর্ষক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। শেখ হাসিনা তরুণ প্রজন্মকে কিনতে পারেনি, কেউ তাদের কিনতে পারবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই। জুলাই বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তরুণ যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব করেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, তাদের প্রতি ফোঁটা রক্তের ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। একটা ভোটের মাধ্যমে আমরা সমাজে স্থিতিশীলতা আনতে পারি যদি ভোটটা স্বচ্ছ হয়। নির্বাচন কমিশন সামনে থেকে শুধুমাত্র নেতৃত্ব দিবে, সমন্বয় করবে, কিন্তু কাজটি প্রতিপালন করবে মাঠ পর্যায়ের সবাই। কাস্টমসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেও ব্যবসায় জটিলতার শেষ নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। রাজস্ব বোর্ডের উপরের দিকে বড় ধরনের পরিবর্তন আসলেও মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য চলছে বলে দাবি তাদের। তবে এইচএস কোডের ব্যাখ্যা সহজ করতে পারলে জটিলতা কমে আসবে বলে মনে করেন আইনজীবীরা। আর কাস্টমসকে অটোমেশন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে বাংলাদেশকে। পাশাপাশি খরচ কমানো, সহজীকরণ ও সেবার আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্যে আনতে হবে গতি, যাতে বাড়বে রফতানি ও বিনিয়োগ। এ লক্ষ্যে 2023 সালে নতুনভাবে প্রণীত হয় কাস্টমস আইন। তবে ব্যবসায়ীদের দাবি পণ্য আমদানিতে হয়রানি রয়েছে আগের মতোই। বলেন এনবিআরের নীতি প্রণেতারা, পরিবর্তন হলেও মাঠ পর্যায়ে নেই কোনো পরিবর্তন। এনবিআরের যে বর্তমান চেয়ারম্যান, মেম্বার, এদের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু সবাই ফিল করছে। বাট ডাউন দ্য লাইন সে আগের অবস্থানেই আছে। সে ঘুষ কি বন্ধ হয়েছে? নো, বন্ধ হয় নাই। বাংলাদেশে কটন ইম্পোর্ট যে কেউ কিন্তু আনতে পারে উইদাউট ডিউটি। বাংলাদেশে ম্যানমেড ফাইবারের যে র মেটেরিয়ালস, সেটা আনার ক্ষেত্রে আপনারা নানা রকমের এটি, তারপরে আরও কি ওইটা এটির উপর আবার ভ্যাট, এই ধরনের ইম্পোজ করে রেখেছেন কেন? আইনজীবীরা বলছেন, কাস্টমস আইন হলেও বিধিমালাগুলো সময় উপযোগী না হওয়ায় পণ্যের মান ও আকার ভেদে শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি। একটা মাইক্রোফোন কিন্তু অনেকভাবে কিন্তু আপনি এটাকে ইন্টারপ্রিট করা যায়। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ঢুকাই দিলেন, সেখানে দেখা গেল ট্যারিফটা একটু কমলো। এই ইন্টারপ্রিটেশনের জায়গাগুলি ব্যবসায়ীরা তারা খুঁজতে থাকে। কাস্টমস অথরিটি সে ধরে নিচ্ছে জানা এটাকে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিব না, সেটাকে আমি অন্য একটা ক্যাটাগরিতে পড়ে, যেখানে তার 14%, 15% দিতে হবে। ব্যবসায়ী যাবে জানা আপনি 8%-এর মধ্যে নিয়ে আসেন, সেখানে করাপশন একটা ইস্যু চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন, ডিজিটালাইজেশন বা অটোমেশন করার পাশাপাশি অনিয়ম বন্ধ করতে পারলে কাস্টমস থেকে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে, পূরণ হবে IMF এর শর্ত। রাজস্ব আদায় বাড়ানোর সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে যে পুরো রাজস্ব আদায় প্রক্রিয়ার স্বচ্ছতা, এবং স্বচ্ছতাটা কখনোই আসবে না যদি কাস্টমসটা ডিজিটাইজেশন না হয়। কাস্টমস দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, কাস্টমসকে অটোমেশনের কাজ শুরু হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যে আমাদের যে আউটস্ট্যান্ডিং কমিটমেন্টগুলো ছিল, বিভিন্ন রকমের অটোমেশনের যে সিস্টেমগুলো আমরা তৈরি করেছিলাম, সেগুলোকে ফুললি অপারেশনালাইজ করা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাণিজ্য শুল্ক ধীরে ধীরে কমিয়ে আনার বাধ্যবাধকতায় বাংলাদেশকে কর আহরণের বিকল্প হিসেবে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি পণ্যে সয়লাভ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নামি দামি উদ্যোক্তাদের পাশাপাশি শৌখিন দেশীয় পণ্য নিয়ে মেলায় শোভা বাড়াচ্ছেন ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তারাও, যার মধ্যে অনেকে লাভের এক অংশ ব্যয় করছেন সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশ্যে।
উদ্যোক্তাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম কুটির শিল্প। উদ্যোক্তাদের তৈরি ব্লক, বাটিকের কাপড়, পাটের ব্যাগ, চামড়াজাত পণ্য, আরও রয়েছে বেতের তৈরি নানা শোপিস, কাদামাটির তৈরি তৈজসপত্র, যা নজর কাটছে বাণিজ্য মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নিবন্ধিত যে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের এককভাবে মেলায় স্টল বা প্যাভিলিয়ন নেয়ার খুব একটা সামর্থ্য নেই, তাদের জন্য একটি বড় প্যাভিলিয়ন নিয়ে ছোট ছোট স্টলে ভাগ করে দিয়েছে বিসিক। সব মিলিয়ে এসব স্টলে সরাসরি তৈরি পণ্য বিক্রির সুযোগ পেয়েছেন 46 জন উদ্যোক্তা। শুরুর দিন থেকেই স্টলে ভিড় করছেন ক্রেতারা। পণ্য বিক্রিতে বেশ ভালোই সাড়া মিলছে। এখন বাঙালিরা ইউজ করে, এটা দেখে ভালো লাগতেছে। পরিবেশ বান্ধব পণ্য বাঙালিরা ইউজ করবে, পরিবেশ রক্ষা করবে। লেডিস ব্যাগ, স্কুল ব্যাগ, টোট ব্যাগ, অফিসিয়াল ব্যাগ, মোবাইল ব্যাগ, শপিং ব্যাগ, টিফিন ব্যাগ, এই টাইপের কাজগুলোই আমাদের খুব ভালো রানিং চলে। প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে ব্যবহারিক বাক্সগুলো থাকে, সেই বাক্স থেকে আমরা যতটুকু মধু পাই এবং আমরা এই গ্রেডের মধু উৎপাদন করি। এমনই ক্ষুদ্র উদ্যোক্তাদের ছোট ছোট স্টলের একটি রুরাল উইমেন এম্পাওয়ারমেন্ট। তাদের পণ্য বিক্রির পর এর লাভের কিছু অংশ দান করা হয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। গ্রামের দরিদ্র ও অসচ্ছল নারীরা তাদের এ পণ্যগুলো তৈরি করে থাকেন। এতে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। টাকাটা যেটা আছে, লাভের অংশটা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খরচ করা হয়। প্লাস্টিকের পরিবর্তে আমাদের পাট পণ্য অধিক পরিমাণে ব্যবহার করা উচিত। হাতে তৈরি পণ্য কিনতে যারা পছন্দ করেন তারা জানালেন, রুচিসম্মত ও দেশীয় পণ্য হিসেবে পাটের তৈরি বিভিন্ন ব্যাগ তাদের অন্যতম পছন্দের পণ্য। পাট হচ্ছে বাংলাদেশের একটা সোনালী হাঁস, এবং এই পাট পণ্যটা ভালো লাগার জিনিসটা খুব টেকসই, খুব মজবুত। যদি ওইটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু দেশীয় জিনিস কেনার জন্য এখানে আসা। এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রেতারাও। পণ্যের দাম ও মান নিয়ে সন্তুষ্টি দেখা গেল তাদের মাঝে। শুধু বাণিজ্য মেলাতেই নয়, বরং হাতে তৈরি নান্দনিক সৌন্দর্যের শৌখিন এসব পণ্য পরিবেশ বান্ধব হওয়ায় এর প্রচার ও প্রসার হলে এই কুটির শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাময় বলে মনে করছেন তারা। আমাদের দেশি পণ্য আমাদের কাছে সবচেয়ে প্রিয়। এদের কাজ, যে কারুকার্য করা সবই খুবই সুন্দর। আমাদের বাপদাদারা প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে, যার কারণে এটা আমরা ব্যবহার করি। এটা আমেরিকা হলে তো দুনিয়া জুড়ে ছড়িয়ে দিত, ইংল্যান্ড হলে ছড়াতো, ফ্রান্স ইউরোপ হলে ছড়াতো। আমার দেশের জোট কেন ওয়ার্ল্ড ওয়াইড প্রচার পাচ্ছে না? সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করলে এই কুটির শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম শক্তিশালী খাত। বাংলাদেশের অর্থনীতির অদেখা নায়ক হলো কুটির শিল্প খাত। বৃহৎ শিল্প খাতের ঝলমলে আলোর আড়ালে উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে চালিয়ে যাচ্ছেন অর্থনীতির চাকা। আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন তাদের স্বপ্ন পূরণের এক মঞ্চ। এখানে একদিকে যেমন উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে ক্রেতারা পণ্যে খুঁজে পাচ্ছেন বৈচিত্র্য। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ আছে ভারত ও ভুটানের পাথর আমদানি। ফলে গুরুত্বপূর্ণ এই বন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। নেই চিরচেনা কোলাহল, বিরাজ করছে ভুতুরে পরিবেশ। বিপাকে আছেন ব্যবসায়ীরা, কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমিক, রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। চিরচেনা হাকডাক, হইচই, ট্রাকের হর্ন কিছুই নেই। বন্দর চত্বর জুড়ে নীরবতা, যেন এক ভুতুরে পরিবেশ। গেল 2 মাস ধরে ভারত ও জানুয়ারিতে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা স্থল বন্দরে নেই আগের কর্মযজ্ঞ। 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে এই স্থলবন্দর দিয়ে 33,411টি পণ্যবাহী ট্রাকে পাথর সহ 9,11,065 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ভুটান থেকে আমদানি করা পাথরের ট্রাকগুলোর স্লট বুকিং ইস্যুতে ভারতের ফুলবাড়ি বন্দরে চলছে ট্রাক চালকদের আন্দোলন। এতে 4 জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ। অন্যদিকে বাড়তি ট্রাক ভাড়া ও পাথরের মান কমে যাওয়ায় নভেম্বর থেকে ভারতের পাথর আমদানি বন্ধ, যদিও রবিবার থেকে কয়েকটি পাথর বোঝাই ট্রাক এসেছে। এমন পরিস্থিতিতে বন্দরে নেই আগের কর্মচাঞ্চল্য। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমিক। রেট বেশি কারণে আজকে আবার গাড়ি দেখা যাচ্ছে না। বর্তমানে পোর্টে আমাদের চাউলটাই আছে, আর আমাদের কোনো মাল এখানে ঢোকা হচ্ছে না। বন্ধ হওয়ার পর মানে একবার
অবস্থা খারাপ, কোনো ইনকাম নাই, অসহায় অবস্থা পড়ে আছি, না খেয়ে দিন আবাদ করতেছি, আমরা কঠিন মহাবিপদে আছি। কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতায় পাথর আমদানি হচ্ছে না, এতে কমেছে রাজস্ব আয়। ভারত এবং ভুটান উভয়ের যে দ্বন্দ্ব এই সমস্যাটা সমাধান হলে আমরা আশা করছি যদি ভুটান এবং ভারত থেকে স্বাভাবিকভাবে পাথর আসতে পারে তাহলে খুব শীঘ্রই আমাদের বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। এই স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের পাশাপাশি নেপালের সঙ্গেও আমদানি রপ্তানির সুবিধা আছে। পাথর ছাড়াও আমদানি রপ্তানি হয় চাল ডালের মতো নিত্যপণ্য। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। হাল আমলের ফ্যাশন হিসেবে ঘর সাজাতে মাটির শো পিসের চাহিদা বাড়ছে, তাই ঠাকুরগাঁয়ের পালপাড়ার মৃৎশিল্পীদের দাবি সরকারি প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ পেলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। তৈরি হবে নতুন কর্মসংস্থানও। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা সদরের আকচা ইউনিয়নের পালপাড়া গ্রাম প্রবেশ করলেই চোখে পড়বে গ্রাম বাংলার ঐতিহ্য, মাটির হাড়ি পাতিল সহ নানা তৈজসপত্র। নিপুণ হাতের ছোঁয়ায় অনায়াসে এসব তৈরি করছেন মৃৎশিল্পের কারিগররা। দূর দূরান্ত থেকে এঁটেল মাটি সংগ্রহের পর নরম করে হাতে কিংবা মেশিনে তৈরি হচ্ছে তৈজসপত্র। অবশ্য কারিগররা বলছেন একসময় রান্না, খেলনা সহ প্রায় অর্ধশতাধিক মাটির জিনিস তৈরি করতেন। বর্তমানে প্লাস্টিক, সিরামিক সহ অন্যান্য পণ্যের দাপটে হারাতে বসেছে মাটির তৈরি তৈজসপত্রের কদর। একসময় 7 শতাধিক পরিবার এ পেশায় থাকলেও এখন টিকে আছে মাত্র 300 পরিবার। তবে ব্যতিক্রমী কিছু মাটির জিনিসের চাহিদা অনেক, শুধু প্রয়োজন সরকারিভাবে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ। কাজ না করলে তো আমার ভাত হবে না, খাই করে কাজ করি, কাজ করে এখন তাও চলে না। প্লাস্টিকের মালামাল আসে, এখন এগুলোর চাহিদাটা একটু কমে গেছে। সরকার যদি আমাদের নতুন কিছু প্রশিক্ষণ দিয়ে তার সাথে যদি আমাদের স্বল্প ঋণ অল্প সুদে দেয় আমাদের, তাহলে আমরা এটা করতে অনেক সুবিধা পাই। কারিগরদের সহায়তায় বিসিকের নকশা কেন্দ্র কাজ করছে জানিয়ে ঋণ সহায়তার গতানুগতিক আশ্বাস এই সরকারি কর্মকর্তার। ঠাকুরগাঁও জেলায় একটি হাতে কলমে একটি প্রশিক্ষণের আয়োজন করা যায় কিনা এ বিষয়ে বিসিক জেলা কার্যালয় ঠাকুরগাঁও চিন্তা ভাবনা করছে। ঋণের যে সুবিধা সেটা হচ্ছে বিসিক অব্যাহত রেখেছে এবং আগামীতেও এই আর্থিক সহযোগিতা করবে। ঠাকুরগাঁও সদর উপজেলার মৃৎশিল্পের যারা কারিগর রয়েছে তারা কিন্তু এই মাটির জিনিস তৈরি করেই তাদের সংসার এবং জীবনযাপন নির্বাহ করে। তবে স্থানীয় কিছু বেসরকারি সংস্থা তাদেরকে দেখিয়ে সরকারের কাছে বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসে। সেই প্রকল্প যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি কিন্তু খতিয়ে দেখা দরকার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ থাকায় রংপুরে চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশঙ্কাজনকভাবে কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। এছাড়াও দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও দারিদ্রতার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অনাগ্রহ বাড়ছে। রয়েছে অবকাঠামো ও শিক্ষক সংকটও। শিক্ষাবিদদের মতে চরাঞ্চলে শিক্ষার মান বাড়াতে প্রয়োজন আলাদা শিক্ষানীতি। শাকির মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2024 সালের বন্যায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের একটি চরের দৃশ্য। অথই পানিতে ঝুঁকি নিয়ে স্কুল থেকে নৌকায় করে বাড়ি ফিরছে শিশুরা। প্রতি বছর বন্যায় এমন পরিস্থিতি মোকাবিলা করতে হয় তাদের। আর শুষ্ক মৌসুমে নদীর হাঁটু পানি ও দীর্ঘ ধুলোমাখা পথ পাড়ি দিয়ে যেতে হয় পাঠশালায়। চিলাখাল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে 59 জন শিক্ষার্থী থাকলেও প্রতিদিন গড় উপস্থিতি 12 থেকে 15 জন। এমন চিত্র রংপুর বিভাগের চরাঞ্চলের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষকরা বলছেন দুর্গম যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উপস্থিতির হার কমেছে। আগে আমাদের বিস্কুট দিত টিফিনের আগে, বিস্কুটটা পেলে আমাদের ভালো হতো আর টিফিনে খাইতাম। স্যার আমরা খেয়ে আসি নাই, আমাদের ছুরি দেন স্যার। এই অবস্থাতে আমরা নিরুপায়। এই যে আমাদের স্কুলে যে বাচ্চাটা আসে দুপুর এই 2টা হইতে হইতে বাচ্চাটাকে আবার নিয়ে যায় তারা ওই বাবা মার কাজে সাহায্য করার জন্য। চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান ও স্কুল ফিডিং এর মতো সুবিধা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। বিভাগীয় শহরের যে সুযোগ সুবিধা আমরা সরকারিভাবে বরাদ্দ দেই, সেই একই রকম সুযোগ সুবিধা তার জন্য যদি বরাদ্দটাকে নিশ্চিত করেন, সেটি দিয়ে কিন্তু তার জন্য আমরা স্কুলমুখী করতে পারবো না। তো ওখানে কিন্তু ঝরে পড়া শিক্ষার্থীর পরিমাণ বাড়বে। তবে শিগগিরই স্কুল ফিডিং কার্যক্রম চালু সহ চরাঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করতে নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কার্যক্রম অনলাইনে চালু হয়েছে। স্কুল ফিডিং কর্মসূচি চালু করতে পারলে আমাদের সকল শিক্ষার্থী
বিদ্যালয়ে নিয়মিত আসবে বলে আমরা মনে করি, কারণ ওই চরাঞ্চলে প্রান্তিক লোকজনের বসবাস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি। রংপুর বিভাগের চরাঞ্চলের 340টি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা 60,778 জন, আর শিক্ষক রয়েছেন 1,487 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় মরুভূমির আকার ধারণ করেছে। চরাঞ্চল সহ নদীপথে যাতায়াতকারীরা পায়ে হেঁটে পার হচ্ছে নদী। বন্ধ হয়েছে বেশ কয়েকটি আন্তঃজেলা ও বালাসী বাহাদুরবাদ লঞ্চ চলাচল। চরাঞ্চলে হাজার হাজার মানুষকে প্রতিদিন প্রয়োজনের তাগিদে 8 থেকে 10 কিলোমিটার বালুচর পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে নদী। দীর্ঘদিন খনন না করায় উজানের পালি এবং ভাঙনে নদীগুলোর এমন অবস্থা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর নদীগুলো খননের দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুচর। কিছুদিন পূর্বেও যে নদে সারা বছর ছিল পানি, এখন বছরের প্রায় অর্ধেক সময় সেখানে থাকছে না পানি। নদী শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ। ঘোড়ার গাড়ি ও পায়ে হেঁটে মাইলের পর মাইল শুকনো নদীর বালুচর পাড়ি দিতে হচ্ছে তাদের। নদীর এমন অবস্থায় বর্ষা মৌসুমে নৌকায় যোগাযোগ সহজ হলেও অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নদীতে পানি না থাকায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত আসতে হচ্ছে তাদের। বিপাকে পড়তে হচ্ছে রোগী ও শিশুদের। নদী তো পুরোটাই মরুভূমি, মানুষের প্রচুর কষ্ট। আমাদের সাহেব জেলে বয়স্ক লোক ছেলে যাওয়া আসা কষ্ট হয়, তারা এখন হাট বাজার আসতেই পারে না। নৌকা চলে না, পাও চলে না, গাড়ি চলে না, খালি ধুলা আর ধুলা। চরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় যোগ হয়েছে মারাত্মক দুর্ভোগ। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তঃজেলা নৌঘাট। নাব্য সংকটে 1 বছরের বেশি সময় থেকে বন্ধ বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। পানি নাই, চাষরা আমাদের নাও ঠেলা নাগে, কাউর ভিজা যায়। এই নদী যতক্ষণ পর্যন্ত মেরামত না করা হবে, অর্থাৎ খনন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানুষের শান্তি হবে না। উজানের পানি প্রবাহ না থাকায় এবং বর্ষায় পলি জমে শুষ্ক মৌসুমে নাব্য সংকটের সৃষ্টি হচ্ছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ছোট নদী যেগুলো আছে, যেগুলো খনন না থাকায় এই নদীগুলো আস্তে আস্তে পলি ভরে সিল্টেড হয়ে গেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে নদী মৌজালাপে নদী আছে, কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে আসলে নদী নেই। তো এইটার কানেকশনই আমরা 64 জেলায় আসলে সারা বাংলাদেশে আসলে কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজে আসলে যেগুলো খনন করা হয়নি সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের 165টি চর রয়েছে। এসব চরের মানুষ ছাড়াও নদীটির বালাসী বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের 10 জেলার মানুষ এ পথে যাওয়া আসা করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ব্রহ্মপুত্রের নাব্য সংকটে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কুড়িগ্রামের চিলমারি রৌমারী নদীপথে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, আসছে না পণ্য বোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহনও। এদিকে নাব্য সংকটে ফেরি বন্ধ থাকলেও ড্রেজিং সাপেক্ষে ফেরি চলাচলের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট। ঘাটে পড়ে আছে বিআইডব্লিউটিসির 2টি ফেরি, কদম ও কুঞ্জলতা। আর ঝুঁকি নিয়ে মালামাল নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন যাত্রীরা। যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের চিলমারি রৌমারী নদীপথে 2023 সালের 20 সেপ্টেম্বর ফেরি চলাচল শুরু হয়। এ রুটে ঢাকাসহ অন্যান্য বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব অনেকটাই কমে যাওয়ায় বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপ। নাব্য সংকটের কারণে 2024 সালের 23 সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। খনন না করায় একদিকে বন্ধ ফেরি, অন্যদিকে আগের মতো ঝুঁকি নিয়ে নৌকায় দীর্ঘ নদীপথ পাড়ি দিচ্ছেন যাত্রীরা। আগে ফেরি চলাচল করতো, তখন গাড়ি ঘোড়া এবং মানুষের যাতায়াত ভাড়া কম ছিল এবং মানুষের সুবিধা হতো। যেখানে 1 ঘন্টাতেই পার হওয়া যায় সেখানে 2 ঘন্টা সময় লেগে যায়। আমরা চাই যে নদী খনন করে ফেরি চলে, এটা মোটামুটি সুবিধা পাক মানুষ। এদিকে ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথ সচল হলেই ফেরি চালু করার কথা জানায় বিআইডব্লিউটিসি। ড্রেজিং কার্যক্রম কিছুদিন পর্যন্ত চলমান ছিল, তবে বর্তমানে ড্রেজিং কার্যক্রম বন্ধ রয়েছে। যদি আবার ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে নদীর খননের কাজ শুরু হয়, তার পরবর্তীতে পর্যাপ্ত পানি পাওয়া গেলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে। কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা ঘাট থেকে রৌমারী উপজেলার রৌমারী ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের এ নৌপথের দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার।
বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দিনাজপুরে হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম রয়েছেন বিরলের কাঞ্চনঘাট এলাকায়। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 5 দিন থেকে দিনাজপুরের শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি, বিশেষ করে হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এই কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় কিন্তু নেমে এসেছে আপনার স্থবিরতা। বিশেষ করে এই যে ঘন কুয়াশার কারণে এবং বাতাসের কারণে সাধারণ মানুষের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট। সকাল 7টা 8টা পর্যন্ত আমরা দেখছি ঘন কুয়াশার কারণে অনেক মানুষকে তাদের যে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত যে যানবাহনগুলো সড়ক দিয়ে চলাচল করছে, হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সকাল থেকে বা ভোর থেকেই বিভিন্ন ছোটোখাটো যানবাহনে যারা খেটে খাওয়া মানুষ, যারা শ্রমিক, কৃষি শ্রমিক, অনেককে আমরা দেখেছি যে কাজের সন্ধানে তারা শহরে আসেন এবং এই কষ্টের মধ্যে অনেকে যেটা বলেছেন যে বের হতে পারেন না। বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের কষ্টটা সবচেয়ে বেশি, এবং যারা শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ তারা যেটি বলছেন যে অনেক সময় তারা কাজের সন্ধানে বের হলেও তারা কিন্তু কাজ অনেকে পান না। তো আরেকটি বিষয় হচ্ছে এই সময়টাতে মানুষের যে দুর্বিষহ অবস্থা, সেই কারণে বিশেষ করে গ্রাম অঞ্চলের যারা শ্রমিক তারা সবচেয়ে বেশি আপনার কষ্টে রয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই সময়তে আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি, বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে শিশু এবং প্রবীণরাও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দিন এবং রাতের যে তাপমাত্রা, যেটি গত 2 দিন আগে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে গতিবেগ সেটি ছিল 3 কিলোমিটার। আবহাওয়া অফিস যেটা বলছে যে মৃদু শৈত্য প্রবাহের কথা তারা বলছেন, এবং তারা বলছেন যে যেহেতু মাঘ মাস, এই মাঘ মাসে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং যারা সাধারণ মানুষ, সব শ্রেণীর মানুষ আমরা দেখেছি যে কাজ না থাকলে তারা খুব একটা আপনার বের হতে চান না। আবার তারা যেটা বলছেন যে এই কষ্টের মধ্যে আমরা দেখেছি বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, ছিন্নমূল মানুষ, তাদেরকে শীতের যে কাপড়, সে কাপড় আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে, যেখানে ছিলেন রিপোর্টার গোলাম নবী দুলাল। আবারও রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি, সিলেটে আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কোনো ট্রেন কিন্তু এখনও ছেড়ে যায়নি। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে আসার পর দেখেছি হাজার হাজার যারা যাত্রীরা রয়েছেন তারা সবাই কিন্তু এই চট্টগ্রাম রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে এখানে অপেক্ষা করছেন। কারণ অনেকেই জানে না আজকে সকাল থেকেই কিন্তু রেলের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কথা অনেকেই কিন্তু জানে না। এবং এখানে আসার পরে তারা দেখছেন তাদের যে গন্তব্য চট্টলা এক্সপ্রেস, আমরা দেখেছি প্রথম ট্রেন সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনের যারা যাত্রীরা তারা এখানে অপেক্ষা করছেন। এবং 7টার পরে যে ট্রেনগুলো আছে, একটি ট্রেনও কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়নি। সেক্ষেত্রে যাত্রীদের কথা যদি বলি, যাত্রীদের অবর্ণনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু আমরা চট্টগ্রাম রেল স্টেশনে দেখতে পাচ্ছি। এবং যাত্রীরা বলছেন যদি কর্মবিরতি হতো তাহলে সেটি আরও আগে থেকে বললে তারা অন্য ব্যবস্থা করত। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে যারা চট্টগ্রামের পিকনিকের উদ্দেশ্যে এসেছেন, অনেকে গ্রুপ সহ এসেছেন, 50-60 জন একসাথে টিকিট কেটেছেন। তারা সবাই কিন্তু আমরা দেখেছি চরম ভোগান্তিতে পড়ছেন। এবং অনেকে বলছেন তাদের যে টাকা, সেই টাকা ফেরত দিবে কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিতভাবে তাদেরকে বলা হয়নি। এবং তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ আসলে যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির প্রত্যাহার করে যারা রানিং স্টাফরা রয়েছেন তারা আবার ট্রেন চালনা করবেন, এমন প্রত্যাশাই কিন্তু আমরা দেখছি। সাধারণ মানুষজন যারা রয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু অপেক্ষা করছেন, তারা দেখছি আমরা সবাই কিন্তু এখানে আছেন।
তবে আমরা এখানে আসার পর যেটি দেখেছি চট্টগ্রাম রেল স্টেশনে প্রতিদিন সকালে যে কর্মব্যস্ততা থাকে বিশেষ করে রেলওয়ের স্টাফদের, সেই কর্মব্যস্ততা কিন্তু আজকে একেবারেই অনেক কম এবং কাউন্টারগুলো আমরা দেখছি বন্ধ রয়েছে, মাইকে ঘোষণা দিচ্ছে কিছুক্ষণ পর পর। সেক্ষেত্রে আমরা দেখছি বারবার বলা হচ্ছে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে যে ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশন ছাড়ার কথা ছিল সে একটি ট্রেনও কিন্তু এখনো ছেড়ে যায়নি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার মধ্যরাত থেকে রাজশাহীতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু শত শত যাত্রী বিপাকে পড়েছেন। আপনারা দেখছেন যে ট্রেনটি সেইটি আসলে তিতুমির এক্সপ্রেস ট্রেন, এটি সকাল 6:30টায় কিন্তু এই স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা, কিন্তু এই ট্রেনটি কিন্তু ছেড়ে যায়নি। অনেকেই যাত্রীরা কিন্তু এই খবরটি জানতেন না যে রেলের যারা রানিং স্টাফ আছে তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি পালনের ফলে কিন্তু এই ট্রেনগুলো বন্ধ হয়ে আছে এবং এই ট্রেনগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে আর ছেড়ে যাবে না। এতে করে কিন্তু এখানে আসা শত শত যাত্রী তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং ট্রেনের যারা স্টাফ এবং কর্মচারী আছে তাদেরকে কিন্তু বারবার বলছেন যে আসলে যাত্রীদের এই ভোগান্তি করার আসলে কোনো ধরনের মানে হয় না, কারণ তারা গত রাত 1:30টার পরেও কিন্তু এই ট্রেনের টিকিট তারা বিক্রি করেছেন এবং এই ট্রেনের টিকিট বিক্রি করলে কেন তারা ট্রেন ছাড়বেন না, এ ধরনের প্রশ্ন কিন্তু তারা তুলছেন। আমরা রাজশাহী রেল স্টেশনে এখন আছি। রাজশাহী রেল স্টেশনে বেশ কিছু যাত্রী আছে, তারা কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছেন এবং অনেকেই কিন্তু অপেক্ষারত আছেন যে আসলে এই বিষয়টি সুরাহা হয়ে ট্রেন ছাড়বে কিনা, এই নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে এই যাত্রীরা ভুগছেন। আপনারা যারা দেখছেন তারা কোনো না কোনো ট্রেনের যাত্রী 7টার সময় ছেড়ে যাওয়ার কথা বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে, সেই ট্রেনটিও কিন্তু ছেড়ে যাবে না, এমন খবর যখন তারা শুনছেন তারা কিন্তু এখন হতাশ এবং তারা যেটি বলছেন যে আসলে বিকল্পভাবে আসলে কিভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাবে এ নিয়ে কিন্তু এরই মধ্যে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু তারা ভুগছেন। আমরা রেল স্টেশনে আসার পরপরই দেখেছি যাত্রীরা তাদের বসার জন্য যে জায়গা থাকে এরই মধ্যে সেটি কিছু ভাঙচুর করেছে এবং অনেক যাত্রী বিক্ষোভ করছে এই রাজশাহী রেল স্টেশনের যে টিকিট কাউন্টার বেচে, টিকিট কাউন্টারের এখানে কিন্তু অনেকেই বিক্ষোভ করছেন এবং তারা বারবার বলছেন যে দ্রুত যেন এই সমস্যা সমাধান করে, না হলে যারা ট্রেনের যাত্রী আছে তাদের যে দুর্ভোগ সেটি চরম মাত্রায় যে পৌঁছবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী আমিনুল, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। অঞ্চলে রেলওয়ের এই রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি কিন্তু আজকে নতুন কোনো কথা নয়। এটি 2021 সালে অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তারপর থেকে কিন্তু রানিং স্টাফদের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা দেখেছি এবং এখন পর্যন্ত যে কর্মবিরতির কথা বলা হচ্ছে এটি গেল 3 বছর ধরে কিন্তু সিলেট অঞ্চলের রেলওয়ের যারা রানিং স্টাফ ছিলেন তার যারা কর্মরত ছিলেন এবং অনেকেই হয়তো তাদের যে চাকরির যে সুবিধা সেই সুবিধা নিয়ে কথা বলেছেন, কিন্তু সুরাহা হয়নি। এই সুরাহা না হওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে যে চাপা ক্ষোভ ছিল সেই ক্ষোভ ধীরে ধীরে তাদের এই ক্ষোভ বাড়তে থাকার কারণে নানা কর্মসূচি আমরা দেখেছি এবং আজকে এই যে তাদের যে কর্মবিরতি গেল রাত 12টার পর থেকে তাদের যে আনুষ্ঠানিক কর্মকাণ্ড সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকে সকাল থেকেই এখানকার যে রেলওয়ে স্টাফরা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই তাদের দাবি দেওয়া অর্থাৎ সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া যে সুযোগ সুবিধা ছিল সেটি 2021 সালের পর থেকে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের উপরে রানিং স্টাফদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং একটি সুবিধা কয়েক বছর ধরে চলমান থাকার পরে আবারও এটিকে বন্ধ করে দিলে পরে যেটি হয় আর কি, তাদের যে খরচের যে অংশগুলো সেই খরচের অংশে তাদের যে আবার নতুন করে যেমনকি আবার আগের বেতন কাঠামো নিয়ে আসা সেটি নিয়ে আসলে তাদের মধ্যে যে সমস্যা সেই সমস্যার সমাধান তারা প্রত্যাশা করেছেন। তো এখন আসলে সরকারের পক্ষ থেকে যদি এই সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কতদিন পর্যন্ত চলবে সেটি তাদের পরবর্তী কর্মসূচি থেকে জানা যাবে। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিলেট, রাজশাহী এবং চট্টগ্রামে। দেখছেন ভোরের সময়।
নিজ এলাকায় ভোলা চর ফ্যাশনে সম্বর্ধনা দেওয়া হয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়নকে। সোমবার বিকেলে সদর রোডে জনসভায় তাকে এই সম্বর্ধনা দেওয়া হয়। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন হাতে নানা স্লোগানে সভাস্থলে আসা শুরু করেন নেতাকর্মীরা। পরে সম্বর্ধনা দেওয়া হয় যুবদল নেতাকে। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, দেশের মানুষের ভোটাধিকার আদায়ে কাজ করছে বিএনপি। তারেক রহমানের নির্দেশনায় একতাবদ্ধ হয়ে জনকল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম নয়ন। বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত 16 বছর, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। র্যাব, পুলিশ, গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল। এই সকল থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জীবন বাজি রেখেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক থাকলেও হিলি স্থলবন্দরে নেই কাঙ্ক্ষিত ক্রেতার দেখা। এতে অনেকটাই বিপাকে আমদানিকারকরা। কিছু পাইকার আসলেও দামে না মেলায় ফিরছেন খালি হাতে। এতে চাল আমদানি করে এখন লোকসানে আমদানিকারকরা। হিলি কাস্টমস ও বন্দরের তথ্য মতে গত 11 নভেম্বর থেকে ভারতীয় 2694 ট্রাকে 1,09,816 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে নিরাপদ ফসল চাষাবাদ কৌশল এবং বাণিজ্যিক সম্ভাবনা শীর্ষক সেমিনার। স্থানীয় চাষিদের দিয়ে এই কৃষি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রান্ত এগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি সম্পর্কিত পরামর্শ দেন গার্ডেন ফ্রেশ বাংলাদেশের সিইও ইব্রাহিম মোশাররফ। কৃষকদের সঙ্গে অভিজ্ঞতার বিনিময় করেন খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ কৃষক প্রকৌশলী শেখ ফয়সাল আহমেদ। এছাড়া ফসল রোপণ, তোলা ও বাজারজাতকরণের কলাকৌশল সম্পর্কেও আলোচনা করা হয়। কিন্তু আপনার সেটা পর্যন্ত যে পরিস্থিতিতে আছি, এই কৃষি হচ্ছে অনেক লাভের এই জায়গায় দেখতেছেন যেমন রক মেলন আছে, আমাদের ওই দিকের ক্ষেত্রগুলোতে তাদেরকে বোঝানো যে উইথড্র পিরিয়ডটা কখন হয়, কিভাবে কোন সিজনে কোন ফসলটা করা হয়, কিভাবে প্রিকশন নেওয়া হয়, কিভাবে রাসায়নিক সার ব্যবহার থেকে মুক্ত করে মানুষ খাবার উপযোগী সবজি করা হয়, ফসল করা হয়, সেটার উপর আমাদের আসলে এই প্রশিক্ষণটা বেসিক্যালি আমরা এই প্রশিক্ষণটা অ্যারেঞ্জ করেছি। কিশোরগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। সোমবার বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সহ ব্যবসায়ী নেতারা। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। এর পরপরই মেলায় নামে দর্শনার্থীদের ঢল। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় শতাধিক স্টল রয়েছে। নারায়ণগঞ্জে আলাদা স্থানে অভিযান চালিয়ে 3টি কয়েল কারখানা সহ আবাসিক 1000 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানা 3টি স্পটে অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 3টি মশার কয়েল কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ 2টি কারখানাকে 1 লাখ টাকা করে মোট 2 লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই সময় কারখানা দুটি থেকে জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার। পরে সোনারগাঁও উপজেলার মিরেট টেক ও হাতুড়িপাড়া এলাকায় 4টি স্পটে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়। বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে
কুকি-চি ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আইএসপিআর জানায় সোমবার ভোর 6:30টায় রুমার কেপলংপাড়া এলাকায় KNF সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেখান থেকে পালিয়ে যাবার সময় 2 KNF সদস্যকে আটক করা হয়। জানা যায় আটককৃত সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত। জার্মানিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বার্লিনের গণপরিবহন কর্মীরা। 24 ঘন্টার এই ধর্মঘটের পাশাপাশি দিনভর বৃষ্টিতে বিপাকে পড়তে হয় লাখো মানুষকে। বাস ট্রাম বন্ধ থাকায় স্থানীয়দের সঙ্গে দুর্ভোগে পড়েন প্রবাসীরাও। বার্লিন থেকে গণপরিবহন কর্মী ও ভুক্তভোগী সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া। বছর না পেরোতেই জার্মানির রাজধানী বার্লিনে আবারও গণপরিবহন ধর্মঘট। সোমবার মধ্যরাত 3টা থেকে নগরীর গণপরিবহন সংস্থা বার্লিনার ভার্কেয়ারসবেট্রিবে BBG'র কর্মীদের ডাকা ধর্মঘটে সড়কে দেখা মেলেনি কোনো বাসের, চলেনি কোনো ট্রামও, বন্ধ ছিল মেট্রো রেলও। এদিন বৈরী আবহাওয়ার পাশাপাশি ধর্মঘটের কারণে বিপাকে পড়েন নগরবাসীরা। ব্যক্তিগত গাড়ি না থাকায় পায়ে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা যায় অনেককেই। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানও। 24 ঘন্টার ধর্মঘটে নাকাল আমরা সবাই, বন্ধ বাস ট্রাম। আমার মনে হয় বিভিজির কর্মীদের এই ধর্মঘটের যৌক্তিকতা আছে। পরিবহন সংস্থা মেনে নিলেই নগরবাসী মুক্তি পাবে। এদিকে আজ দিনভর বৃষ্টি, গাড়ি ঘোড়া নেই, অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। যত লোকজন আছে সবাই হচ্ছে যে কি দুর্ভোগে পড়ছে। আমাকে প্রায় 3 কিলোমিটার হেঁটে আমার বাসায় যেতে হচ্ছে বার্লিনে। ধর্মঘট ডাকা পরিবহন কর্মীদের দাবি মাসিক মূল বেতনের সঙ্গে বাড়তি 750 ইউরো। এছাড়া শিফটিং ভাতা, বড়দিনের বোনাস ও উন্নত কর্ম পরিবেশেরও দাবি জানানো হয়। গত 3-4 বছর ধরে 1 টাকাও বেতন বাড়েনি। জার্মানির অন্যান্য শহরে গাড়ি চালকদের বেতন দেখুন আর আমাদের বার্লিনের অবস্থা দেখুন, এটা বৈষম্য। এদিকে বাসা ভাড়াও বেড়েছে, জিনিসপত্রের দাম নাগালের বাইরে। যে বেতন পাই সংসার চালানো দায়। তাই আশা করছি কর্তৃপক্ষ দাবি মেনে নেবেন। গেল 15 জানুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও দাবি আদায় করতে পারেনি শ্রমিকদের সংগঠন VERDI। বার্লিনের গণপরিবহন সংস্থার কর্মীদের দাবি গত 2 বছরেও সবকিছুর দাম বাড়লেও বাড়েনি তাদের কর্মঘণ্টার দাম। তাই এবারও দাবি না মানা হলে আন্দোলন আরও দুর্বার করার হুমকি তাদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চীনের বিভিন্ন শহরে স্প্রিং ফেস্টিভ্যাল বা চীনা নববর্ষ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটক ও দর্শনার্থীদেরকে বিশেষ দিনটিতে আনন্দময় অভিজ্ঞতা দিতে কোনো কমতি রাখছেন না আয়োজকরা। রঙিন সাজে সাজানো হয়েছে অনেক শহর। এ যেন আলোকিত লণ্ঠনের মেলা। রঙিন আলো জ্বলজ্বল করছে শহর জুড়ে। বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট সবই আলোকসজ্জায় পরিপূর্ণ। চীনের দক্ষিণাঞ্চলের কিয়াংশু প্রদেশের উক্সি শহর উৎসবের আলোয় আলোকিত করা হয়েছে। চীনা নববর্ষকে ঘিরে দেশ জুড়ে করা হয়েছে নানা ধরনের ভিন্ন ধর্মী আয়োজন। ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। সাপের বছরকে কেন্দ্র করে দোকানপাটে আনা হয়েছে নতুন নতুন চমকপ্রদ পণ্য সামগ্রী। দর্শনার্থীরা ব্যস্ত অভিজ্ঞতা নিতে। আমরা বসন্ত উৎসবের প্রস্তুতি নিচ্ছি। লণ্ঠন, রঙিন বাতি, অন্যান্য উপকরণ দিয়ে শহর সাজানো শুরু করেছি। আমরা সব জায়গায় লণ্ঠন লাগিয়েছি, শহরের গাছগুলোতে রঙিন আলো লাগিয়েছি। সবার ভিতরে একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এদিকে চীনের দক্ষিণাঞ্চলের শানশা শহরের বাসিন্দারাও শহর সাজাতে ব্যস্ত সময় পার করছেন। ঐতিহ্যবাহী লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে চারিদিক। ফু অক্ষর দিয়ে সাজানো হচ্ছে পরিবেশ, যা ঐতিহ্য অনুসারে সৌভাগ্যের প্রতীক। এবছর 29 জানুয়ারি থেকে শুরু হবে চীনা নববর্ষ উৎসব। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পারিশ্রমিক ইস্যুতে চলমান দুর্বার রাজশাহীর নাটক। আগের দিন চেক দিলেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি ক্রিকেটাররা। এদিনও বেশিরভাগ বিদেশি মাঠে নামতে অস্বীকৃতি জানান। মাত্র 2 বিদেশি ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজাতে হয়েছে রাজশাহীকে।
এবারের বিপিএলে দুর্নামের অপর নাম দুর্বার রাজশাহী। আসর শুরুর আগে থেকে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে ফ্র্যাঞ্চাইজিটি। জমা দেয়নি ব্যাংক গ্যারান্টি, যার আবার অনুমোদন দিয়েছে বিসিবি, যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে সমালোচনার মুখে বিপিএল গভর্নিং কাউন্সিল। একের পর এক দুর্নাম ছড়িয়ে যাচ্ছে দলটি। সবশেষ পারিশ্রমিক না দেয়ায় দলটার বিদেশি ক্রিকেটাররা অস্বীকৃতি জানান ম্যাচ খেলতে। আশ্বাসের পর আশ্বাস দিয়েও অর্থ পরিশোধ না করায় মাঠে যাননি ক্রিকেটাররা। বিপিএল ইতিহাসে যা ঘটেছে প্রথমবার। ক্রিকেট বোর্ডের বিশেষ অনুমোদনে শুধুমাত্র লোকাল ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলে রাজশাহী। যদিও সেই ম্যাচে আসরের সবচেয়ে সফল দল রংপুর রাইডার্সকে হারিয়েছে পদ্মাপাড়ের দলটা। জানা গেছে রোববার ম্যাচের আগে লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাংক চেক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার সেই চেক ডিপোজিট করতে গিয়ে আবারও প্রতারিত হয়েছেন ক্রিকেটাররা। অ্যাকাউন্টে চেকের পরিমাণ অর্থ না থাকায় শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের, জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। এদিন অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। মূলত বিসিবি তাদের আশ্বাস দেয় ম্যাচ খেলেছেন তারা। তবে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার মিটমাট হয়নি। 4 বিদেশি নিয়ে খেলার কথা থাকলেও 2 জন নিয়েই খেলতে হয়েছে তাদের, কারণ চেক নিয়ে তাদের দ্বারে গিয়েও ফিরে এসেছেন মালিক পক্ষ। শুধু ক্রিকেটারদের অর্থই নয়, জানা গেছে ঢাকা ও চট্টগ্রামে হোটেল বিলও পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও ম্যাচের দিন সকালে বদলাতে হয় হোটেল। এমন পরিস্থিতিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ফ্র্যাঞ্চাইজিটিকে বিপিএলে অংশ নেওয়ার সুযোগ দেয় বোর্ডও পড়েছে সমালোচনার মুখে। এবারের বিপিএলে বোর্ড বেশ কিছু ভালো উদ্যোগ নিলেও এই এক ফ্র্যাঞ্চাইজির কারণে ম্লান হয়েছে বোর্ডের প্রশংসনীয় কাজগুলো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার ক্লাবগুলোর কাছে নতি স্বীকার করল বিসিবি। তাদের দাবি মেনে নিয়ে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্রের সংশোধন প্রক্রিয়া। ফলে মাঠে গড়াচ্ছে সিসিডিএম এর আওতাধীন সব লীগ। একই সঙ্গে চলবে প্রথম বিভাগ ক্রিকেটের দ্বিতীয় রাউন্ড আর ডিপিএল। প্রিমিয়ার লিগের দলবদল ফেব্রুয়ারির মাঝামাঝি, যেখানে এবারও থাকছে না কোনো বিদেশি। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে নিজেদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি ও ক্লাবের পরিচালকরা। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর কখনোই খুব একটা স্বস্তিতে সময় পার করতে পারেনি ফারুক আহমেদের বিসিবি। প্রায়শই তাদের সামাল দিতে হয়েছে নানা নেতিবাচক আলোচনা। তবে সবচাইতে অস্বস্তি বোধ হয় ঢাকার ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই এ নিয়ে একজোট ক্লাবগুলো। পরে বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় বোর্ডকে। ফলাফল আবারও মাঠে ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেট। যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমাদের 3rd ডিভিশন 2nd ডিভিশন শেষ হয়ে গেছে এবং আমরা 1st ডিভিশনটা শুরু করতে গিয়ে একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম, বাট সেটার জন্য আমরা আজকে বসছিলাম এবং উই হ্যাড আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। ডিপিএল এর দলবদলের তারিখও চূড়ান্ত করে ফেলেছে সিসিডিএম। ফেব্রুয়ারির মাঝামাঝি দলবদল। এবারও থাকছে না কোনো বিদেশি খেলানোর সুযোগ। সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই, যাতে 2টা লিগ পাশাপাশি চলবে, 1st ডিভিশনও চলবে, প্রিমিয়ার ডিভিশনও চলবে। ফেব্রুয়ারির 8 তারিখে হয়তো মিটিংটা করব, 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব। চেষ্টা করব 27, 28 যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে 171 জন কাউন্সিলরের 76 জনই আসে ঢাকার ক্লাব থেকে। এমনকি 25 সদস্যের পরিচালনা পর্ষদে যে সংখ্যাটা 12, যেখানে বিভাগীয় বা আঞ্চলিক পর্যায় থেকে আসে মোটে 10 জন। প্রশ্ন ছিল ক্লাবগুলোর পরিচালকদের কাছে, তাহলে ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে কি করে? ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে? আপনি যোগ্য লোক যদি না পান, তো দায়টা সবার। যদি সবাই মিলে কাজ করেন এবং যোগ্য লোকগুলি বোর্ডে আসে, আপনি যদি কম্পেয়ার করেন ঢাকার ডিরেক্টর, এবং আমি কাউকে খাটো করে কথা বলছি না, যে ঢাকার ডিরেক্টর যারা আছে তাদের লং লাইফ ক্রিকেটের হিস্ট্রি আছে অনেকের এবং অনেক নলেজেবল। আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট। কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে। 12 জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে, সেটা বাড়িয়ে 16 জন করা হোক, এটা আমাদের দাবি ছিল। বাকিটা বিসিবির বিবেচ্য বিষয়, তারা কি করবে।
বাংলাদেশের ক্রিকেট উত্থানে ঢাকার ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম। অবশ্য নানা কারণে বিসিবিও একরকম জিম্মি তাদের কাছেই। তবে আপাতত সহজ রাস্তা বোর্ড বেছে নেয় লিগ বন্ধের অনিশ্চয়তা দূর হলেও ক্লাবগুলোর দাদাগিরি রেখে গেছে অনেক প্রশ্ন। প্যারালালি দুইটা লিগ চালাবো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবি পূরণ না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা, বন্ধ সারা দেশের ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা, প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। সিগন্যাল ফুরিয়ে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে, সড়কে নামলেই হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। গতি ফেরাতে কাস্টমসকে নতুনভাবে সাজানো হলেও মিলছে না সুফল, পণ্য আমদানিতে হয়রানি আগের মতোই, দাবি ব্যবসায়ীদের। মাঠ পর্যায়ে চলছে ঘুষ বাণিজ্য, অটোমেশনের তাগিদ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।